এতদিনে নিশ্চয়ই রিদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। নেতাদের বইয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, রিদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল। শুরু করছি রিদ মায়ের প্রেমকথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৭। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একান্ত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছেন দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল, ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই, এই জন্য, ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফিজ সাহেব চিন্তিত মুখে আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখেই বুঝলো। শৌখিন মানুষগুলার সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখল না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আরও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় ২ বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন থেকে হৃদ খানের পরিবার বইয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বইয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায় এই ভেবে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, তাদের হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলায় হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনও তার ল্যাপটপের উপরেই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফিজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ খান গম্ভীর মুখে নিচে নেমে এলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফিজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনই মুখোমুখি সোফায় বসা, আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফিজ সাহেব বেশ ইতস্তত করল হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো। ঘুরে ফিরে কথা না বলে সোজা পয়েন্টে আসি, আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফিজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান, এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই, উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তি কপালের ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে
তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ডিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজানি সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তি রেশ কাটাতে সোজা সাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে, আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়লো এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটিকে হৃদ খান চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন যদি এই কথা হৃদ খানকে বলতে গেলে রেগে যায়। হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষকে বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপন্থী মানুষ, অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুল করত? হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখিনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সে মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তীর তীর মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়তা প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চিনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অসহায় বোধতায় ভুগছে। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার জন্য, কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবাসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতাপের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্তে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ওহ আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি কেমন দেখতে ছিল? তাহলে আমরা আর্টিস্ট মেন দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতে মেয়েটিকে এত লক্ষ্য করেননি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ, তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটাও তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে, ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা, ডান চোখের ভিতর ছোট একটা তিল ছিল। মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল, দেখতেও মাশাল্লাহ। ডান চোখের মনির পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লোকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই ধরা দিবে না বলেই গা ডাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে।
মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়ী সারা ভাব নিয়েই বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলা বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকে আমাদের রেগুলার কলেজ কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনাটাও কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটপট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সে চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্রও এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃষ্ট টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাহিরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজা শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। আচ্ছা, নরসিংদীর কারা কারা আছো বলো তো? গল্পটা পড়ছো, কমেন্ট করো তো। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমন থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। তাই যে সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধি জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ে তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতাটা শরীর থেকে মনের বেশি ছিল। তৃতীয় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসে। তারপর বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশোবার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই এক কথা, নট রিচেবল। এই যে এখনও তাই বলছে। বুক ভারী তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছুই না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি মিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘ শ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের মাথায় হিজাব বাঁধতে বাঁধতে চোখ উঁচিয়ে আয়না দিয়ে আমার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়নার দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ও। জয় পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব বাঁধাই মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জয় রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে কল দেই। জয় নিজের কাজে মনোযোগ হলো আর আমি কল করাতে মনোযোগ হলাম। কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জয় আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ার বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জয়কে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার সেই বড় ভাইকে।
আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডদের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ার সকল বন্ধুত্ব বাসার বাহিরের হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছেন তাও জানি না। মাথায় এমনিতেই স্বামী চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢোকাতে চায় না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবকে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথায় জুই হিজাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এই জন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুয়ের। কপাল কুঁচকে ঘাড় গড়িয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহবাচক দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এই জন্য মিথ্যা বললাম না। আমার কথায় জুয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছি সেভাবেই যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব। এদিকে আই, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, সত্যি আজ নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই ছিল প্রথম চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? আহ, ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপদাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদাকে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করালো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভিতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে রিদ খানও আমার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষদের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলাম, অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে ওনার সামনে পড়লেই খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে গেলে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক হবে। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল। এই জন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম রিদ খান আমাকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো আর যায় না, যদিও রিদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, আমি জুয়ের সাথে রিদ খানের বাড়ির একপাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই, আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেদিকে আছে কোচিংয়ে স্যারদের সাথে দাঁড়িয়ে, আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো?
আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চিনেও না, কখনো কথাও হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে, সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম। মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে জুয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলে বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি করে দিচ্ছে খাবার দিয়ে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ আমি না মাছ খুলছি আর না খাওয়া শুরু করছি, শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগের বার অপমানিত করেছিল, এজন্য আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলের বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওইটার ভাইগুলাও বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বরাবরই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসে সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভিতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথায় নেই। বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুরের ঘাটেই বসে রইলাম। আশ্চর্যজনকভাবে আমি রিদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেরা মানুষ না আসাটা অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল তখন হুট করে কোথা থেকে যেন রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ের কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত ভাই থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাছ খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটের খিদা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল রিদ খানের বাসা আর কিছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেদিকেই গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ওরা চলে গেল, আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম রিদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি রিদ পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাতার দুটো নিয়ে ভাঁজ করা কুইন অব্দি। বাম হাতে ঘড়ি, তো দু হাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভরকে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম। যখন উনি আমার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা আমার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না, কারণ আমি জুইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? আমার অন্যমনস্কর মধ্যে দিয়েই হঠাৎ অনুভব করলাম রিদ খান আমার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতলটা হাতে নিয়ে সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছিলেন? আপনি আমার পরিচিত নন এই জন্য? লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন?
আমরা পরিচিত হলে কি বা এমন হতো? এজন্য পাল্টা প্রশ্নে রিদ খানকে বললাম, না করিনি। কিন্তু এই জন্য শুক্রিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে, বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পৌরশালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করছেন বিনা দ্বিধায়, এই জন্য অন্তত আপনার শুক্রিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করেই ডিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটা শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে উঠল। আজব লোকের পাল্লায় পরিচিত, সবসময় আমাকে এমন গুন্ডামির হুমকি দেখায় কেন? তার সাথে কিসের এত শত্রুতা আমার? ইনি চতুর্থবারের মতো দেখা হলো আমাদের। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করছেন লোকটা। আজ আবার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। শেষ হলো হৃদমায়ের প্রেম কথা উপন্যাসটির 7ম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। প্রত্যেকটা কমেন্ট দেখলে আমি খুবই ইন্সপায়ার্ড হই। সেই জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন আমার আগের চ্যানেলটা হচ্ছে এখন আর নেই। সেটাতে মোটামুটি ভালোই রিচ ছিল, কিন্তু আমাকে সঙ্গত কারণেই বন্ধ রাখতে হয়েছে সেই চ্যানেলটা। এখন নতুন করে আবার সব কিছু শুরু। আমি তো ধৈর্যই হারিয়ে ফেলছি। এখন আপনারা যদি একটু সাপোর্ট না দেন আমি একবারে ভেঙে পড়ব। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। অবশ্যই আমি ভিডিও তৈরি করতে ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসার জিনিসটাকে যদি অন্য কেউ একটু সাপোর্ট না করে, একটু ভালো না বাসে, তাহলে তার তো কোনো সার্থকতা থাকে না, তাই না? আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু এখন যে পরিস্থিতি, কারেন্ট একদমই থাকছে না, বৃষ্টি, ওয়েদার খারাপ, তারপর গ্রামের দিকে তো একেবারেই থাকছে না কারেন্ট। সেই কারণে খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হচ্ছে। তারপরে আমি খুব কষ্ট করে টাইম ম্যানেজ করে কারেন্ট যখন আসছে সেই সময় ভিডিও তৈরি করছি। অনেক সময় এরকম হয়েছে যে আমি প্রায় শেষ আমার ভিডিও এডিটিং করা, কিন্তু কারেন্ট চলে গেছে, সেই জন্য আমাকে পুরোটাই কেটে ফেলতে হয়েছে। তখনকার পরিস্থিতি আসলে বলে বোঝানোর মতো নয়, বুঝতেই তো পারছেন। তো আমি চাইবো আমাকে সবাই আবার নতুন করে সাপোর্ট করবেন। আপনাদের থেকে কিন্তু আমি একটা লাইক, একটা কমেন্ট পাও না, ঠিক না? এতটা যেহেতু কষ্ট করছি, হয়তো বেশি কথা বলে ফেলছি, আসলে মনের কষ্ট থেকেই বলছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।